আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একদম শেষ ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হবে, যেগুলো আমাদের এইচএসসি তে সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে এডমিশনেও আমাদের এই টপিকগুলো খুব বেশি বেশি কাজে লাগে। সো কথা না বাড়িয়ে আমরা আজকের লেকচারটা শুরু করে দিচ্ছি। শুরুতেই আমরা যে টপিকটা এখানে পড়বো সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয়, কখন অব্যতিক্রমী হয়, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারবো। সো এটা ভালো করে বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা এক্সাম্পল নিতে পারি। তার আগে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স তখনই হচ্ছে ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়কের যে ভ্যালুটা আছে বা নির্ণায়কের মান যেটা আছে সেটা জিরো হয়ে যাবে। আমি এক কথায় যদি বলি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তারাই যাদের নির্ণায়কের নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে তাদেরকে আমরা কি বলবো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা একটা এক্সাম্পল নিতে পারি চাইলে। ধরো এ একটা ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে এরকম, এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো দেওয়া আছে এরকম, ধরো 3 6, দেন হচ্ছে 6 12, ঠিক আছে, এরকম করে দেওয়া আছে। আমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে নেওয়ার জন্য একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। সো এই যে ম্যাট্রিক্সটা আছে এটার যদি ভ্যালু বের করি, আমরা যেটাকে নির্ণায়ক বলে থাকি। সো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মানটা আছে সেটা বের করতে গেলে আমরা জানি যে এখানে আমাদের এরকম নির্ণায়ক চিহ্ন ইউজ করতে হয়। সো এটার ভ্যালুটা হবে এরকম, আমরা প্রথমত কি করি, মুখ্য কর্ণ বরাবর গুণ দিই। এই যে 3 এর সাথে 12 মাল্টিপ্লাইড থাকবে, তাহলে 3 12 হয়ে যাবে কত, 36। তারপরে সূত্রের একটা মাইনাস আসবে এবং তারপরে গৌণ অক্ষ বরাবর গুণ দিব। তাহলে 6 × 6 মিলে হয়ে যাবে হচ্ছে আবার কত, 36। সো 36 - 36 মিলে কত হয়ে যাবে, 0। সো আমরা দেখেছি অলরেডি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স গুলো যাদের নির্ণায়কের ভ্যালু কি হয়, জিরো হয়। সো যেহেতু এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু শূন্য হয়ে গেছে, সুতরাং এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটার সাথে আরেকটা টপিক রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো বুঝতেই পারতেছো, আগেরটা যেহেতু নির্ণায়কের ভ্যালু জিরো হওয়ার কারণে নাম ছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হবে যে নির্ণায়কের ভ্যালু জিরো হবে না। নির্ণায়কের ভ্যালু কি হবে না, জিরো হবে না। সো প্রথম কথা যেটা জানতে হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য নয়। নির্ণায়কের মান শূন্য নয়। শূন্য না হইলে কি কি হইতে পারে, সেটা পজিটিভ হইতে পারে, মানে ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আচ্ছা, এখান থেকে একটা ব্যাপার মনে রাখবা, যে একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, একটা ম্যাট্রিক্স কি হয় যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা দুইটা বিশেষ জিনিস হচ্ছে পেয়ে থাকি। একটা হচ্ছে, তার ক্ষেত্রে আমরা দুটা বিশেষ জিনিস এখান থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে যে তার ক্ষেত্রে বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। বিপরীত ম্যাট্রিক্স বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনভার্স ম্যাট্রিক্স। একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি করতে পারবো, আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, মানে এটা সত্য। তাছাড়া আরো একটা কাজ করা যাবে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্রেমারের যে নীতিটা আছে বা ক্রেমারের যে রুলটা আছে, সেই ক্রেমারের নীতি হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্রেমারের নীতি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যারা থাকবে তাদের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস, স্পেশাল দুইটা জিনিস পেয়ে থাকবো। একটা হচ্ছে তার বিপরীত ম্যাট্রিক্স আমরা চাইলে বের করতে পারবো, আর আরেকটা হচ্ছে তার ক্ষেত্রে আমরা ক্রেমারের যে রুলটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটারই অ্যাপ্লিকেশন আমরা পরবর্তী স্লাইডগুলোতে পাবো। আপাতত এই বিষয়টা একটু মনে রাখলেই হবে। আমরা চাইলে একটা এক্সাম্পল দেখতে পারি যেটাকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারি। আগের মতো আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, ধরো হচ্ছে এ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এরকম, যে 3 6 6, আর এখানে দিয়ে দিছে মনে করো 11, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, আমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে নেওয়ার জন্য আগের মতো থার্ড ব্র্যাকেট নিয়ে আসবো। এই ম্যাট্রিক্সটার যদি হচ্ছে আমরা ভ্যালু বের করতে চাই বা তার নির্ণায়কের মান যদি বের করতে চাই, তাহলে সেটা হবে এরকম, এ যেটা আছে সেটা নির্ণায়ক চিহ্নের ভিতরে চলে যাবে এবং সেক্ষেত্রে শুরুতে আমাদের মুখ্য কর্ণ বরাবর গুণ দেওয়া লাগবে। তাহলে 3 × 11 মানে হয়ে যাবে কত, 33। তারপরে সূত্রের একটা মাইনাস, 6 × 6 মানে হয়ে যাবে কত, 36। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে -3, যেটা ইজ নট ইকুয়ালস টু জিরো, মানে শূন্যের সমান না। তো যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য আসে নাই, সুতরাং আমরা বলতে পারি এইখানকার এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং আমরা তার চাইলে তার বিপরীত ম্যাট্রিক্সও বের করতে পারবো। একই সাথে তার ক্ষেত্রে আমরা ক্রেমারের রুলটাও অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করি বোঝা গেছে এই ব্যাপারটা। আমরা তাহলে একটু সামনে আগাচ্ছি।
ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ আছে, এরকম এমসিকিউ সচরাচর ভর্তি পরীক্ষা কিংবা এইচএসসি এই এইচএসসি যে এমসিকিউ পোর্শনটা আছে সেখানে এসে থাকে। সো এই প্রশ্নটা সলভ করা খুবই ইজি। দেখো, বলে দিছে কে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা হবে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী মানে কি, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কি হয়, জিরো হয়। সো আমরা ধরে নিব এই ম্যাট্রিক্সের যেহেতু একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দিছে, আমরা ধরে নিব এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। সো যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে চাই, তাহলে প্রথমত কি করা লাগবে, -8 দ্বারা এই যে 5 + k যেটা আছে এটাকে গুণ দেওয়া লাগবে। তাহলে -8 × 5 মানে হয়ে যাবে -40। তারপরে -8 × k এটা হয়ে যাবে -8k। তারপরে কি করতে হয়, এই যে গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদেরকে গুণ দিতে হয় এবং সূত্রের একটা মাইনাস এখানে চলে আসে। তাহলে -2 × -4 মিলে হয়ে যাবে 2 × 4 = 8 এবং সেটা পজিটিভের 8 হবে, কিন্তু সামনে এই যে সূত্রের একটা মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে -8। আর এইটাই তার নির্ণায়কের ভ্যালু। এটা সমান সমান কত ধরে নিতে হবে, 0। তার কারণটা হচ্ছে বলে দিছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইলেই তার নির্ণায়কের ভ্যালু কি হবে, 0। সো এখান থেকে আমরা ইজিলি কে এর মান বের করতে পারবো। -40 আর এখানকার -8 মিলে হয়ে যাবে -48। তাহলে পরের লাইনে গিয়ে লেখা যাবে যে 8k হচ্ছে 48। তাহলে এখান থেকে কে এর ভ্যালু লেখা যাবে কত, 6। তাহলে খুব ইজিলি আমরা এখান থেকে কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারলাম, এবং এই জিনিসটা বের করতে আমাদেরকে হেল্প করছে কে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে বেসিকটা আছে সেটা। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারা হবে, যাদের নির্ণায়কের ভ্যালু 0 হবে। এখান থেকে আমরা ইজিলি কে এর ভ্যালুটা হচ্ছে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে মনে হয় মাইনাস একটা থেকে যাবে, যে -40 আর -8 মিলে হয়ে যাবে কত, -48। ওইটা ডান পাশে চলে গেলে +48, কিন্তু এখানে একটা মাইনাস থেকে যাবে। সো আলটিমেটলি এখানে কে এর ভ্যালু -6 আসবে। ওকে, আশা করি বোঝা গেল। আমরা পরের যে টপিকটা আছে সেটাতে যাচ্ছি, অনুবন্ধী ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, ইংলিশে বলা হয় হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অনুবন্ধী ম্যাট্রিক্স জিনিসটা কি, তার আগে এটা কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু লিখে দিই। ধরো হচ্ছে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। এই এ ম্যাট্রিক্সের আমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝাইতে চাই, তাহলে এটাকে এভাবে শর্টে লেখা হয় অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট মানে কি, অনুবন্ধী ম্যাট্রিক্স। কার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাই আমরা, এ ম্যাট্রিক্সের, তাহলে এটাকে শর্টে লেখা যাবে এডিজি অফ এ বা অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই যে অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে বা অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে সেটা আসলে কি, সেটা হচ্ছে, আমি পরিচয়টা যদি সহজে লিখে দিই, পরিচয়টা হচ্ছে এরকম যে কোনো ম্যাট্রিক্সের, অবশ্যই ম্যাট্রিক্সটা হওয়া লাগবে বর্গ ম্যাট্রিক্স, মানে অন্য কোনো ম্যাট্রিক্স হইলে হবে না। বর্গ ম্যাট্রিক্স মানে কি, যাদের কর্ণ, যাদের হচ্ছে তোমার র নাম্বার এবং কলাম নাম্বার সেম, অর্থাৎ যতগুলা সারি আছে ঠিক ততগুলাই কলাম আছে, এরকম ম্যাট্রিক্স গুলোকে আমরা নাম দিব বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে মনে রাখতে হবে, কোনো বর্গ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের, গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে আশা করি আমরা অলরেডি জানি, আমরা অলরেডি পড়ে ফেলছি সেটা। ট্রান্সপোজ মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে, তার সারিগুলাকে কলাম এবং কলামগুলাকে যদি আমরা সারিতে কনভার্ট করে ফেলি, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে বলা হয় আগেরটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমি পরিচয়টা এখানে লিখে দিলাম, খেয়াল করো। কোনো বর্গ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা আছে এটাকে কি বলা হয়, অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি একটা সহজ এক্সাম্পল নিয়ে দেখে তাহলে সহজে বুঝে যাবা। সহগুণক জিনিসটা আমি অলরেডি আগের ক্লাসগুলোতে বলেছি। সহগুণক কথাটা থেকে শুরুতেই মনে রাখতে হবে, সহ মানে হচ্ছে চিহ্ন সহ। আমরা এখানে যে ব্যাপারটা কনসিডার করব সেখানে অবশ্যই আমাদের সাইন বা চিহ্নকে কনসিডার করতে হবে। একটা এক্সাম্পল দেখলেই বুঝে যাবা। ধরো হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, যার ভ্যালুগুলা মনে করে এরকম দেওয়া আছে 2 -1 দেন 3 5। সো এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের আমরা যেটা করতে চাই, তার সহ, এই যে তার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে বা অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে সেটা বের করতে চাই। তো সেজন্য দেখো পরিচয়টা কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সহগুণক, তার মানে এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে এইটার সহগুণক আগে বের করতে হবে। এখানে আমাদের ভুক্তি টোটাল কয়টা আছে, উপাদান 4টা আছে। তাহলে 4টার জন্য 4টা সহগুণক বের করতে হবে। কিভাবে বের করতেছি খেয়াল করো। এটা হচ্ছে আমাদের প্রথম ভুক্তি। তাহলে এইটার পরিচয় কি, সে হচ্ছে 1 নাম্বার রতে আছে, 1 নাম্বার কলামে আছে। তাহলে তার পরিচয় হচ্ছে এরকম যে A11। 11 মানে কি, প্রথম 1 দ্বারা বোঝাচ্ছে তার র নাম্বার, আর সেকেন্ড 1 দ্বারা বোঝাচ্ছে তার কলাম নাম্বার। তাহলে প্রথম যে ভুক্তিটা আছে সে 1 নাম্বার র এর 1 নাম্বার কলামে আছে, তো তার পরিচয়টা আমরা বলতে পারি A11।
এই স্মল এ দ্বারা বোঝাচ্ছি আমরা যে এই যে A11 যেটা আছে তার যে সহগুণক সেটা আমরা স্মল এ দ্বারা বোঝাচ্ছি। তাহলে প্রথম যে ভুক্তিটা আছে টু, টু এর সহগুণক কত? টু এর সহগুণক হচ্ছে A11। এখন এই যে A11 এর ভ্যালু যেটা আছে এটা কিভাবে বের করব? যার সহগুণক বের করতে হবে তার কলাম এবং তার সারি বাদ দিয়ে দিতে হবে। যার সহগুণক বের করতে হবে তার কলাম এবং তার সারি কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে, এখানে যদিও একটা আছে, 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের চারটা ভুক্তি এক্সট্রা থেকে যাবে। সো তাদের ভ্যালু বের করে বসাই দিলেই আমরা সহগুণকটা পেয়ে যাব। আর এখানে কোনো ভ্যালু বসানো লাগতেছে না, কারণটা হচ্ছে যে এখানে একটাই মাত্র উপাদান বাকি থাকে, শুধু 5। তাহলে আমরা এখানে ডিরেক্ট 5 বসাই দিব। অবশ্যই আমরা 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে এই সহগুণকগুলো বের করতে হয় বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হয় সেটা অবশ্যই সামনে পাবো। আপাতত আমরা সহজ এক্সাম্পল বোঝার জন্য একটা 2/2 ম্যাট্রিক্স নিলাম। তাহলে প্রথম যে উপাদানটা ছিল বা ভুক্তিটা ছিল সেটার সেটার হচ্ছে কি সহগুণক বের হয়ে গেছে তো 5। সিমিলারলি -1 যেটা আছে সে দেখো 1 নাম্বার রতে আছে কিন্তু 2 নাম্বার কলামে আছে। তাহলে তার সহগুণককে আমরা নাম দিতে পারি কি A12। A12 মানে হচ্ছে তার পজিশন 1 নাম্বার রতে এবং 2 নাম্বার কলামে। তাহলে দেখো এখানে কিন্তু চিহ্ন ম্যাটার করতেছে, আগেই বলে দিছি সহগুণক কথাটার মানে কি চিহ্ন সহ। তো চিহ্ন জিনিসটা কি আমি যদি আবার একটু মনে করাই দিই, চিহ্ন ছিল এরকম যে -1 এর উপরে পাওয়ার দিতে হইতো কি R+C, -1 এর উপরে পাওয়ার দিতে হইতো R+C, এইটা দ্বারা চিহ্ন বুঝাইতো। আর আরো একটা সহজ আমি পরিচয় বলে দিছিলাম যে প্রথম ভ্যালুটার সামনে পজিটিভ হবে বা এটা প্লাস হবে, পরে এটা মাইনাস হবে, এরকম করে অল্টারনেটিভলি চলতে থাকতো। আর সূত্র দিয়ে যদি বের করতে চাই, দেখো এই যে ভুক্তিটা আছে সে 1 নাম্বার রতে আছে আর 2 নাম্বার কলামে আছে। তাহলে তার ক্ষেত্রে আর এর ভ্যালু হবে, এই যে র নাম্বার হচ্ছে 1 এবং কলাম নাম্বার কত তার 2, তাহলে R+C এটার ভ্যালু কত হয়ে যাবে? 2+1 মানে 3 হয়ে যাবে। -1 এর উপরে পাওয়ার 3 দেওয়া মানে কি বিজোড় সংখ্যা দিলে আমাদের রেজাল্টে মাইনাস থাকবে নাকি নাই হয়ে যাবে? অবশ্যই থাকবে। সো এই জন্য -1 নিয়ে যখন আমরা কাজ করব বা আমাদের 1 নাম্বার রো এর 2 নাম্বার যে ভুক্তিটা আছে এখানে এটা নিয়ে যখন আমি কাজ করব তখন দেখা যাবে যে এখানে একটা মাইনাস দিতে হবে, এটা সূত্রের মাইনাস। আর তারপরে তারপরে খেয়াল করো এখানে কি আছে, তারপরে হচ্ছে এখানে -1। এই যে -1 যখন তুমি নিচ্ছ তার কলাম আর তার সারি বাদ দিয়ে দিবা। -1 যখন নিবা তখন তার কলাম তার সারি বাদ বাদ দিয়ে কি করবা? অবশিষ্ট যেটা আছে এটা বসাই দিবা। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে শুধু 3। আর এই যে সামনে যে মাইনাসটা আসছে সেটা কার মাইনাস? এই যে চিহ্নর যে সূত্রটা ছিল সেই সূত্রের মাইনাস। ঠিক আছে? তাহলে A11 মানে হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামের সহগুণক। A12 মানে হচ্ছে 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামের যে ভুক্তিটা আছে তার সহগুণক। সিমিলারলি আমাদেরকে যেটা করতে হবে, আরো 2টা ভুক্তি বাকি আছে তাদের সহগুণক বের করতে হবে। 3 যেটা আছে সে হচ্ছে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি A21। 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে। তো যখনই আমি তার কথা বলবো তার সারি এবং তার কলাম বাদ চলে যাবে। বাকি থাকবে কি এখানে? বাকি থাকবে হচ্ছে এখানে শুধুমাত্র -1। ঠিক আছে, বাকি থাকবে শুধু -1। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? খেয়াল করো এখানে কিন্তু আমি চিহ্ন বসাইতে ভুলে গেছি। চিহ্নটা কিরকম? চিহ্ন হচ্ছে -1 এর উপরে পাওয়ার দিতে হবে কি R+C। তাহলে এখানে দেখো র নাম্বার, এখানে র নাম্বার কত 2, কলাম নাম্বার হচ্ছে 1, তাহলে R+C এর ভ্যালু এটা কি আসতেছে জোড় সংখ্যা আসতেছে নাকি বিজোড় সংখ্যা আসতেছে? অবভিয়াসলি এখানে বিজোড় চলে আসতেছে, 2+1 মানে 3 হয়ে যাচ্ছে। আর বিজোড় হয়ে যাওয়া মানে কি এখানে মাইনাস যেটা আছে এটা থেকে যায়। সো আমাদের যেটা করতে হবে এখানে সূত্রের একটা মাইনাস বসাইতে হবে। সূত্রের মাইনাস বসানোর পরে এই যে এটা বাদ, তার সারি কলাম বাদ বাদ দেওয়ার পরে এক্সট্রা কি থাকছে এখানে -1। তাহলে সূত্রের মাইনাসের সাথে আরো একটা -1 চলে আসবে, রেজাল্টটা হয়ে যাবে কি +1। লাস্টলি আমরা যেটা করব 5 নিয়ে কাজ করব। 5 হচ্ছে 2 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আছে। সো 2 নাম্বার রো এর 2 নাম্বার কলামে থাকা মানে কি তার পরিচয়টা হয়ে যাবে A22। এবং যেহেতু 2 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আছে তার ক্ষেত্রে এই যে R+C এর ভ্যালুটা হয়ে যাবে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হইলে এখানে মাইনাস আর থাকবে না, মাইনাস উঠে যাবে। তাহলে যখন আমরা 5 নিয়ে কাজ করব তার কলাম তার সারি বাদ বাদ দিলে থাকবে শুধু কি 2। তাহলে এখানে থাকবে A22 এর ভ্যালু হচ্ছে শুধু 2। সো এই যে আমি চারটা জিনিস বের করছি এগুলা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের সহগুণক। তাহলে আমি এখন বলতে পারি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স দেখতে এরকম। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স দেখো কি কি থাকতেছে। A11 এর ক্ষেত্রে থাকতেছে 5, A22 এর ক্ষেত্রে থাকতেছে কত -3, A21 এর ক্ষেত্রে থাকতেছে 1 এবং A22 এর ক্ষেত্রে থাকতেছে কত 2। তার মানে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম সেটা এরকম 5 - 1 5 - 3 1 2। এটা হচ্ছে আমাদের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স।
আমরা অলরেডি দেখেছি যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণ অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে, সেই অনুবন্ধী ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি করা হবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি করা হবে তার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব আমরা, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হবে এই আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি যদি এখন এই যে সহগুণক দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা আছে এটাকে ট্রান্সপোজ করে ফেলি, তাহলে এটার পরিচয়টা হয়ে যাবে কি, এটার পরিচয় হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা তখন এটাকে নাম দিতে পারবো কি, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ সমান কি হবে, এখানকার সারি এবং কলামগুলা ইন্টারচেঞ্জ করে ফেলবে, মানে হচ্ছে একটার জায়গায় আরেকটা চলে যাবে। তাহলে 5 1 এখানে কলামের মধ্যে ছিল, সে এখন সারির মধ্যে চলে যাবে। -3 -2 সেও কলামের মধ্যে ছিল, সেও এখন কোথায় চলে আসবে, সারির মধ্যে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, যেখানে আমাদের প্রথমত সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করা লাগছে এবং তারপরে সেই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করা লাগছে। তাহলে মনে রাখতে হবে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স যেটা আমরা তৈরি করব তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে, এটা আমাদের কাজে লাগবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে। এই যে আমরা চলে আসছি বিপরীত ম্যাট্রিক্সে। সো বিপরীত ম্যাট্রিক্স মানে নাম দেখেই বুঝতে পারতেছো ইনভার্স ম্যাট্রিক্স, মানে 1/, আকারে থাকবে। ধরে নাও আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, আমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে এখানে একটা ফর্মুলা আছে, সেটা একটু মনে রাখবা। এ ইনভার্স ইজ ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 1/a এর যে ভ্যালু বা এর নির্ণায়কের যে মান সেটা। এ ইনভার্স সমান কি লেখা যায়, 1/a এর নির্ণায়কের মান ইনটু তার সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সহগুণক যে এ ম্যাট্রিক্সের যে অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কি ফর্মুলা, যে আমাদেরকে যখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে দিবে তখন আমরা কি করব, প্রথমেই ওই ম্যাট্রিক্সটার কি বের করে ফেলবো, নির্ণায়কের মান বের করে ফেলবো, আর তারপরে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে সেখানটাতে গুণ দিয়ে দিব। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য একটা ম্যান্ডেটরি শর্ত হচ্ছে যে আমাদের নির্ণায়কের যে ভ্যালুটা সেটা 0 হওয়া যাবে না। আর যদি 0 না হয় সেটাকে আমরা কি নাম দিতাম, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমি আগেই বলেছি যে বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র কোন ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে বের করা যাবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। তার কারণটা খেয়াল করো, এখানে কিন্তু 1/a এর নির্ণায়কের মান এইরকম একটা টার্ম আছে। তো যদি এ এর নির্ণায়কের যে ভ্যালুটা এটা 0 হয়ে যায়, তাহলে এই যে 1/a যেটা আছে, 1/a এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। 1/a যেটা আছে, 1/a, এই ভ্যালুটা কি হয়ে যাবে তখন, অসংজ্ঞায়িত। তো এই জন্য এই ঝামেলাটা এড়ানোর জন্য বা এই এখানে যেহেতু আমরা কোনো রেজাল্ট পাই না স্পেসিফিক, এই জন্য আমরা যেটা করি যে বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বের করি যাদের নির্ণায়কের ভ্যালু 0 হয় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে সকল অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে তোমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং বলে যে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে তুমি আগে চেক করবা যে ওই ম্যাট্রিক্সটার ভ্যালু কত বা ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত। যদি 0 হয়ে যায় তাহলে ওইটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। আর যদি 0 না হয়ে পজিটিভ বা নেগেটিভ কিছু আসে তাহলে অবশ্যই তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তো আমরা এখান থেকে যেটা শুরুতেই মনে রাখবো যে এ ইনভার্স মানে হচ্ছে 1/a, আর তার সাথে গুণ থাকবে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এটার অ্যাপ্লিকেশন আরো পরে পাবো আমরা। এখান থেকে শুরুতেই 2/2 ম্যাট্রিক্স যেটা আছে তার একটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমরা শিখে ফেলি। তো শর্টকাট শেখার জন্য আমি ধরে নিতে হবে যে আমার একটা ম্যাট্রিক্স এরকম আছে, ধরো ABCD, মানে একটা 2/2 ম্যাট্রিক্স নিলাম এখানে। এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। সো আমি চাই এই 2/2 ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে সেটা একটা শর্টকাট দিয়ে বের করবো। সো শর্টকাটটা হবে এরকম, মনে রাখবা যে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, শুরুতেই কি হবে, 1/AD মাইনাস বিসি। এডি মানে কি, যে মুখ্য কর্ণ বরাবর গুণফল, মাইনাস দিয়ে বিসি মানে হচ্ছে গৌণ কর্ণ বরাবর গুণফল। তাহলে শুরুতেই যেটা হবে 1/AD মাইনাস বিসি, আর তার সাথে কি গুণ থাকে, তার সাথে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ গুণ থাকে। তো এখানে শর্টকাট বলে দেবো এরকম, আমরা এখানে শর্টকাট হিসেবে যেটা মনে রাখবা সেটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে জায়গা বদল করবে বা একটার জায়গায় আরেকটা চলে যাবে, ইন্টারচেঞ্জ হবে আর কি। তাহলে আগে ছিল এডি, এখন হয়ে যাবে কি ডিএ, এখন হয়ে যাবে ডি। তাছাড়া গৌণ কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি সি। তো মনে রাখবা গৌণ কর্ণ বরাবর আমাদের ভ্যালুগুলার চিহ্ন পরিবর্তন হবে, জায়গা বদল হবে না, কি হবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা ছিল আগে প্লাস সি, এখন সে হয়ে যাবে কি মাইনাস সি। এটা ছিল আগে প্লাস বি, এটা এখন হয়ে যাবে কি মাইনাস বি। ঠিক আছে, এটা হয়ে যাবে এখন মাইনাস বি। তাহলে শর্টকাটটা হচ্ছে এরকম, 2/2 ম্যাট্রিক্সের যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে শুরুতেই হবে 1/AD মাইনাস বিসি, আর তার সাথে গুণ থাকবে হচ্ছে
তার সাথে গুণ থাকবে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সটা অলমোস্ট আগেরটার মতোই, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর ভ্যালুগুলা জায়গা বদল করবে আর গৌণ কর্ণ বরাবর শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে। এটাই হচ্ছে শর্টকাট ফর্মুলা, এই যে এখানে যেটা লিখলাম, এটাই হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট ফর্মুলা। তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ধরো পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এটার ভ্যালু হচ্ছে এরকম 2 3 -1 9, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমাদেরকে শুরুতেই যেটা করতে হবে, এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে পি এর ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করলো যে পি ইনভার্স সমান কত। পি দেওয়া আছে, বললো যে পি ইনভার্স এটা সমান কত, মানে পি এর বিপরীত ম্যাট্রিক্স এর ভ্যালু কত। সো পি এর বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে আমাদেরকে একটু চেক করতে হবে যে এখানে আসলেই বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে কিনা। সেই জন্য আমাদেরকে এটা জানতে হবে যে পি এর নির্ণায়কের ভ্যালু সেটা কত। সো দেখা যাচ্ছে এখানে 2 9 18 হয়ে যাবে, আর 3 একে এখানে 3 থাকবে এবং সেটা পজিটিভের 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কত 21, যেটা ইজ নট ইকুয়ালস টু 0। সো যেহেতু এখানে আমাদের পি ম্যাট্রিক্স এর যে নির্ণায়কের ভ্যালু সেটা 0 হচ্ছে না, সুতরাং আমরা বলতে পারি যে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে এবার যদি বিপরীত ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করি শর্টকাটের সাহায্যে, সেটা হচ্ছে এরকম, শুরুতেই 1/AD - BC। তো এডি মাইনাস বিসি মানে ওই যে 18 মাইনাস বিসি মানে কি 3 × -1, 3 × -1 এর মানে হচ্ছে -3, আর সামনে আর একটা মাইনাস আছে, তাহলে সেটা হয়ে যাবে +3। আর তার সাথে গুণ থাকবে হচ্ছে এই নির্ণায়কটা, এই ম্যাট্রিক্সটাই কিন্তু মুখ্য কর্ণ বরাবর আমাদের ভ্যালুগুলা জায়গা বদল করবে আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে জায়গা বদল করলে 9 উপরে চলে আসবে আর 2 নিচে চলে যাবে। তাছাড়া চিহ্ন পরিবর্তন যদি করি গৌণ অক্ষ বরাবর, তাহলে এটা ছিল +3, এটা হয়ে যাবে কি -3। এটা ছিল -1, এটা হয়ে যাবে হচ্ছে +1। তো আশা করি বুঝাইতে পেরেছি যে আমাদের 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা চাইলে খুবই সহজে এইভাবে বের করে ফেলতে পারি। এই যে এটাই আমাদের 2x2 ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্সটা সেটা, ঠিক আছে। তো এমসিকিউ যদি আসে তাহলে এই লাইনটা একটু মনে রাখতে হবে যে যে কোনো একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এরকম যে 1/AD - BC, আর যেটা হবে তার সাথে মুখ্য কর্ণ বরাবর মানে ভ্যালুগুলা জায়গা বদল করে ফেলবে, আর গৌণ কর্ণ বরাবর শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, অন্য কিছু হবে না। ওকে, আশা করি বুঝা গেল। এবার আমরা যেটা করব 3x3 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, এবং এইটা আমাদের রিটেনের জন্য বা 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো শুরুতেই আমাদেরকে যেটা চেক করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্সটা আছে এটার নির্ণায়কের ভ্যালু 0 কিনা, এটা আগে চেক করতে হয়। তো আমি এটার জন্য একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে নির্ণায়কটা আছে বা ম্যাট্রিক্সটা আছে তার নির্ণায়কের ভ্যালু বের করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, ক্যালকুলেটরটাকে শুরুতে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মোডে নিয়ে যেতে হবে। ওকে, তো আশা করি এটা অলরেডি জানো তোমরা, আমি আগের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি যে এখান থেকে আমাদের শুরুতে মোড যেটা আছে এটা চেঞ্জ করে আমরা ম্যাট্রিক্সে নিয়ে যাব। তো ম্যাট্রিক্স মোড আছে 6-এ, এবং এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কোন ঘরে আমরা ভ্যালুটা ইনপুট দিতে চাই। তো আমরা ম্যাথ এতে ইনপুট দিলাম, এবং আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, এর জন্য আমরা প্রথম অপশনটা চয়েস করলাম। এবার ভ্যালুগুলো ইনপুট দিতে হবে, তো আমি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিচ্ছি। এই যে ভ্যালুগুলো ইনপুট দেওয়া হয়ে গেল, 2 3 - 1 5 4 0, এবং তারপরে হচ্ছে -2 0 2। এবার যেটা করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে বা নির্ণায়কের মান বের করতে হবে। সেজন্য আমরা এসি বাটনে ক্লিক করে এটা ক্লিয়ার করে ফেলবো। এবার দেখো আমাদের 4 যে লেটারটা আছে বা সংখ্যা, তার উপরে ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে এটা আনার জন্য শিফট দিয়ে আমরা 4-এ ক্লিক করব।
এবং আমরা চাই কি এটা নির্ণায়কের ভ্যালু বের করতে, এই জন্য 7 নাম্বার যে অপশনটা আছে ডিটারমিনেন্ট, এটা আমরা চয়েস করব। তো 7 নাম্বার অপশন চয়েস করার পরে এখানে আমরা কার ডিটারমিনেন্ট বের করতে চাই? অবশ্যই এই যে আমাদের প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে চাই। তো আমরা যেটা করেছি, এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা ম্যাট এতে ইনপুট দিয়ে রেখেছি। তাহলে আমরা এখান থেকে ম্যাট এ চয়েস করবো। ম্যাট এ চয়েস করার জন্য আবার ওই যে শিফট দিয়ে 4 এ ক্লিক করতে হবে, এবং ম্যাট এ আছে কততে? 3-তে। তাহলে 3 লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল বাটনে চাপ দিলাম। দেখো এখান থেকে রেজাল্ট চলে আসতেছে কত? -22। তাহলে আমি শুরুতে লিখে ফেলি। শুরুতেই হচ্ছে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এ এর নির্ণায়কের ভ্যালু। এ এর নির্ণায়কের ভ্যালু কত পেয়ে গেলাম? -22, যেটা ইজ নট ইকুয়ালস টু জিরো। সো যেহেতু এটা জিরো না, সো আমরা এখান থেকে ইজিলি ডিসিশন নিতে পারি যে আমাদের এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। ওকে, এবার কি করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা ফর্মুলা জানি এরকম, যে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/a। এই যে 1 বাই যে এ আছে বা এ এর নির্ণায়কের মান, এটা কিন্তু বের করা হয়ে গেছে। আর তার সাথে কি গুণ থাকে? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট অফ এ বা এ এর অনুবন্ধী যে ম্যাট্রিক্সটা আছে সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য কি করা লাগে? প্রত্যেকটা ভুক্তির আলাদা করে সহগুণক নির্ণয় করা লাগে। তো প্রত্যেকটা ভুক্তির আমরা আলাদা করে এখান থেকে সহগুণক নির্ণয় করব। শুরুতে যদি আমরা 2 যেটা আছে তার সহগুণক বের করি, 2 হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি A11। A11 এর ক্ষেত্রে আমরা চিহ্নগুলো আগেই বলে দিচ্ছি, দেখো চিহ্নগুলো কিন্তু অল্টারনেটিভলি চেঞ্জ হবে। এটার সামনে প্লাস হবে, তারপর এটা মাইনাস, তারপর এটা আবার প্লাস, তারপর এটা আবার মাইনাস, তারপর এটা আবার প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে অল্টারনেটিভলি চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে এইটার সামনে যেহেতু প্লাস আছে, এটা আমাদের আর উল্লেখ করার দরকার নেই, আমরা ডিরেক্ট ভ্যালু লিখে দিচ্ছি যে যখন আমি 2 এর সহগুণক বের করতে যাব তখন তার কলাম আর তার সারি বাদ যাবে। বাদ যাওয়ার পরে কি থাকতেছে এখানে? 4 × 2 মানে হচ্ছে 8। আর 8 থেকে 0 × 0 মানে 0 বাদ দিলে 8ই থেকে যাবে, মানে শুধু 8 থেকে যাবে এখানে। ঠিক আছে? এই জায়গাটাতে শুধু 8 থেকে যাবে। সিমিলারলি আমাদেরকে পরের যে ভুক্তিটা আছে এটা নিয়ে কাজ করতে হবে। এটা কোন পজিশনে আছে? এটা হচ্ছে 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে আছে, এবং আমরা দেখতে পাচ্ছি তার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিয়ে রাখলাম। এবার দেখো তার কলাম এবং তার সারি বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকতেছে? 5 × 2 মানে 10। 10 থেকে এই যে 0 × -2 মানে 0 বাদ দিলে 10ই থেকে যাবে। এবং এই যে সূত্রের একটা মাইনাস অলরেডি সামনে আছে, সেই মাইনাসের কারণে এটা হয় কত, কত হয়ে যাবে? -10। একইভাবে আমরা কাজ করব হচ্ছে পরের রাশিটা নিয়ে। এটা আছে 1 নাম্বার রো এর 3 নাম্বার কলামে। ঠিক আছে? এবং তার সামনে পজিটিভ সাইন, তো এটা আমাদের চিহ্ন আর লেখার দরকার নেই। এবার যেটা করতে হবে, তার কলাম আর তার সারি বাদ দিতে হবে। বাদ দিলে কি থাকে খেয়াল করো, 5 × 0 মানে শুধু 0, আর 4 × -2 মানে হচ্ছে -8। ঠিক আছে? তো আমরা এখানে লিখবো এইভাবে যে 0 মাইনাস -8। তো 0 মাইনাস -8 এটা কি হয়ে যাবে? 0 + 8 হয়ে যাবে। অর্থাৎ এখানকার ভ্যালু শুধুমাত্র কি থাকবে? 8 থাকবে। তো আশা করি বুঝাইতে পেরেছি যে প্রথম রতে যে 3টা ভুক্তি ছিল সবগুলোর আমরা সহগুণক বের করে ফেলছি। একইভাবে আমাদের দ্বিতীয় রতে যাইতে হবে। দ্বিতীয় রতে শুরুতেই আছে কি? A21। 21 মানে কি? যে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে। তো তার রেসপেক্টে তার সারি কলাম বাদ দিব, তার আগে দেখতে পাচ্ছি তার উপরে কি আছে? মাইনাস সাইন, তাহলে একটা মাইনাস দিয়ে দিব আগেই। এবং তার রেসপেক্টে তার কলাম আর তার সারি বাদ, এই যে তার কলাম আর তার সারি বাদ। বাদ দিলে কি থাকতেছে? 3 × 2 মানে 6। 6 থেকে এই যে 0 বাদ দিলে 6ই থেকে যাবে, এবং ওই যে সূত্রের মাইনাসের কারণে এটা হয়ে যাবে -6। সিমিলারলি A22 মানে হচ্ছে 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম মানে হচ্ছে এটা, এটার সামনে কিন্তু পজিটিভ সাইন, তো চিহ্ন দেওয়ার দরকার নেই। তার সারি এবং তার কলাম বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি থাকতেছে? 2 × 2 মানে 4, আর -1 × -2 মানে হচ্ছে +2। 2 × 2 মানে 4, -1 × -2 মানে কি? +2। কিন্তু সূত্রের একটা মাইনাসের কারণে সেটা -2 হয়ে যাবে। তাহলে 4 থেকে -2, 4 থেকে 2 বাদ দিলে কি থাকবে? শুধু 2 থাকবে। 4 থেকে 2 বাদ দিলে কি থাকবে? শুধু 2। তারপরেরটাতে আসো, এখানে একটা মাইনাস দেখা যাচ্ছে, তাহলে A23 যেটা আছে এটার ক্ষেত্রে শুরুতে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তারপরে তার রেসপেক্টে তার কলাম আর তার সারি বাদ। বাদ দিলে কি থাকতেছে? 2 × 0 মানে শুধু 0, 3 × -2 মানে -6। কিন্তু সূত্রের মাইনাসের কারণে এটা হয়ে যাবে কি? +6। আর অলরেডি তার সামনে আরো একটা মাইনাস আছে, সো ওই +6ও আবার এই মাইনাসের কারণে কি হয়ে যাবে? -6 হয়ে যাবে। একইভাবে আমরা কাজ করবো পরেরটা নিয়ে। এটার নাম হচ্ছে A31। A31 যেটা আছে তার সামনে পজিটিভ সাইন আছে, তাহলে এটা লেখার দরকার নাই। তার সারি এবং তার কলাম বাদ দিলাম। বাদ দিলে থাকতেছে 3 × 0 মানে শুধু 0, 4 × -1 মানে হচ্ছে -4। কিন্তু সূত্রের মাইনাসের কারণে সেটা হয়ে যাবে কি? +4। তাহলে 0 + 4 মানে কি থাকবে? শুধু 4 থাকবে। অর্থাৎ A31 এর ভ্যালু হচ্ছে 4। একইভাবে কি করতে হবে? A32 এর ভ্যালু বের করতে হবে। A32 বলতে এখানে তার সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা সূত্রের মাইনাস আগেই বসিয়ে ফেলবো। তারপরে এটার রেসপেক্টে তার সারি এবং তার কলাম বাদ। বাদ দিলে কি থাকতেছে? 0 × 2 মানে 0, সূত্রের একটা মাইনাস,
তারপরে আবার 5 × -1 মানে -5, তাহলে -5 আর ওই সূত্রের মাইনাস মিলে কি হয়ে যাবে, +5, কিন্তু সামনে অলরেডি একটা মাইনাস আছে, সো ওই +5 এখানে আসে আবার কি হয়ে যাবে, -5। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে A33, মানে 3 নাম্বার রো এর 3 নাম্বার কলামে যেটা আছে। সো এটার সামনে যেহেতু পজিটিভ সাইন, এটা লেখার দরকার নেই, তার সারি এবং তার কলাম বাদ দিয়ে দিলাম। বাদ দিলে থাকতেছে 2 4 8, 8 থেকে বাদ যাবে 3 5 15, তো 8 থেকে 15 বাদ দিলে কত থাকবে, -7। 8 থেকে 15 বাদ দিলে থাকবে হচ্ছে -7। সো এইটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তির সহগুণক। এ ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তির সহগুণক, ঠিক আছে। A33 ভ্যালু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে -7। এবার আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করব সহগুণক দ্বারা, তার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেটাই হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমি আবার আবার আগের মতো পাশে লিখতেছি, খেয়াল করো। প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি কি, এই যে এখানকার যে ভুক্তিগুলো আছে সেগুলো সিরিয়ালি আসবে। 8 আছে, তারপরে হচ্ছে -10 আছে, তারপরে আবার 8 আছে, -6, 2, -6, 4, -5 এবং তার সাথে আছে -7। সো এই যে আমরা ভ্যালুটা বের করছি এখানে, এই ভ্যালুটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তো এই জিনিসটাকে যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, এই জিনিসটাকে যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, তাহলে কি করা লাগবে, সারিগুলাকে কলাম এবং কলামগুলাকে সারিতে কনভার্ট করা লাগবে। আর ওই কনভার্সনটা যদি করে ফেলতে পারি, তাহলে ওই ভ্যালুটাকে আমরা নাম দিব কি, অ্যাডজয়েন্ট অফ এ। আর অ্যাডজয়েন্ট অফ এর সাথে যদি আমরা 1/a যেটা আছে এটা গুণ করে দিই, তাহলেই আমরা বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে আমি ডিরেক্ট বিপরীত ম্যাট্রিক্সটা লিখে ফেলতেছি, খেয়াল করে এটা বোঝা যায় কিনা। আমরা চাচ্ছি এখান থেকে এ ইনভার্স বের করতে, তাহলে এ ইনভার্স সমান হবে কি, 1/a। 1/a মানে হচ্ছে 1/-22। তারপরে কি থাকবে, তারপরে হচ্ছে এখানে গুণ থাকবে অ্যাডজয়েন্ট অফ এ। সো কিভাবে লিখতেছি অ্যাডজয়েন্ট অফ এটা, খেয়াল করো। অ্যাডজয়েন্ট অফ এটা কিভাবে লিখতেছি, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি করে ফেলবো, আমরা ট্রান্সপোজ করে ফেলবো। ট্রান্সপোজ করলে কি হবে, 8, -6, 4, অর্থাৎ প্রথম কলামটা প্রথম সারিতে চলে গেল, -10, 2, -6। দ্বিতীয় যে আমাদের সারি ছিল সেটা এখন আমাদের যেটা হয়ে গেছে, দ্বিতীয় সারিটা হচ্ছে, মানে দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে চলে আসছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, প্রথম কলামটা কি হয়েছে, প্রথম সারিতে চলে আসছে। দ্বিতীয় কলাম যেটা ছিল -10, 2, -5, সরি এখানে -5 হবে, -10, 2, -5, সেটা এখন চলে আসছে দ্বিতীয় সারিতে, আগে ছিল সে দ্বিতীয় কলামে। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে 8, -6, -8, -6, -7, এটা হচ্ছে থার্ড রোতে চলে আসবে, এটা হচ্ছে থার্ড রোতে চলে আসবে। আমি আবার একটু বলতেছি, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের কি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আমাদের কি এটাই প্রয়োজন নাকি এর ট্রান্সপোজ প্রয়োজন? অবশ্যই এর ট্রান্সপোজ, কারণ আমরা যেটা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা যেটা শুরুতে তৈরি করলাম সেটা হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার জন্য কি করতে হয়েছে, সারিগুলাকে কলাম এবং কলামগুলোকে সারিতে কনভার্ট করতে হয়েছে। তাহলে প্রথম কলাম ছিল 8, -6, 4, সেটা চলে গেছে প্রথম সারিতে। দ্বিতীয় কলাম ছিল -10, 2, -5, সেটা চলে গেছে দ্বিতীয় সারিতে। এবং 8, -6, -7 ছিল হচ্ছে তৃতীয় সারিতে, সেটা চলে গেছে এখন, সরি ছিল তৃতীয় কলামে, চলে গেছে হচ্ছে তৃতীয় সারিতে। সো এই ব্যাপারটা ভালো করে বুঝলেই হবে এখান থেকে। তাছাড়া এটাকে চাইলে আর একটু ছোট করা যায়, এই যে ভাগ করার মাধ্যমে, আর ছোট না করলেও হবে, এই পর্যন্ত রেখে দিলেই হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিলেই হবে। ওকে, আমরা তাহলে পরবর্তীটাতে যাই। সেটা হচ্ছে যে 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট। এই যে আমরা এই যে একটু আগে যে ম্যাথটা করে আসছি সেটা একদম ডিটেইল প্রসেসে 4 মার্কের জন্য যদি আসে, তাহলে একদম বড় করে কিভাবে লিখতে হয় সেটা দেখাই দিলাম। এখন যদি কখনো তোমার হাতে সময় কম থাকে, বিশেষ করে 4 মার্কের প্রশ্নই হাতে খুবই সময় কম আছে, এতগুলা ভ্যালু বের করার টাইম নাই, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে আমরা চাইলে এই যে শর্টকাটটা আছে সেটা ইউজ করতে পারি।
ঠিক আছে। তো এই শর্টকাট ইউজ করার জন্য দুটা লাইন শুরুতেই মনে রাখতে হবে। একটা হচ্ছে কলাম বরাবর হিসাব করব, কলাম বরাবর হিসাব করব, র বরাবর রেজাল্ট বসাবো। র মানে হচ্ছে আমাদের ওই যে সারি। কলাম বরাবর হিসাব করব, র বরাবর কি হবে, রেজাল্ট বসাবো, মানে ফলাফল বসাবো। কলাম বরাবর হিসাব করব এবং র বরাবর কি হবে, রেজাল্ট বসবে। ঠিক আছে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছে যখন কখন কখনো যদি 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেক্ষেত্রে শুরুতেই ওই ম্যাট্রিক্সটা আমরা লিখে নিব। তো দেখো লিখে নিচ্ছি, 2 আছে, তারপরে 3 আছে, তারপরে -1, 5, 4, দেন হচ্ছে 0, -2, 0, 2। এটা হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা যার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে চাই। তো এটা লেখার পরেই প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম দুইটা কলামকে রিপিট করতে হবে। এই যে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, এই দুটা কলামকে রিপিট করতে হবে। কোন জায়গায় রিপিট করব, ওই যে শেষে গিয়ে রিপিট করব। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এই জায়গায় গিয়ে রিপিট করব, 2, 5, -2, তারপরে হবে 3, 4, 0। এই দুইবার রিপিট করলাম। এরপরের কাজ হচ্ছে প্রথম দুইটা সারিকে রিপিট করা। এইটা আর এইটা প্রথম দুইটা সারিকে রিপিট করতে হবে। তাহলে রিপিট করলে কি হবে, 2 হবে এখানে, তারপরে 3, তারপরে -1, 2, 3। একবার রিপিট করলাম প্রথম সারিটাকে। এবার দ্বিতীয় সারিকে রিপিট করতে হবে, তাহলে 5, 4, 0, 5, 4। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি, যেটাকে আমরা এখন রিপিট করলাম। এইটুকু করার পরে প্রথম কাজ হবে তোমাদের, এইটুকু করার পরে প্রথম কাজ হবে, এই যে প্রথম যে কলামটা আছে আর প্রথম যে সারিটা আছে, এই দুটাকে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে। প্রথম কলাম আর প্রথম সারি এই দুটাকে শুরুতে কি করে ফেলতে হবে, বাদ। মানে এদের দ্বারা আমরা কোনো হিসাব নিকাশ করবোই না। এদেরকে আমরা শর্টকাটের মধ্যে লিখছি ঠিক আছে শুরুতে, কিন্তু এদের দ্বারা আমরা কোনো রেজাল্ট বের করবো না বা কোনো ফলাফল এদের উপর ডিপেন্ড করবে না। তাহলে এখন কি করব, আমরা এখন যেটা করব, বাকি যে অংশটা আছে এটা নিয়ে কাজে লেগে যাব। বাকি অংশটা নিয়ে কাজে লেগে যাব। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, শর্টকাটে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ যে ম্যাট্রিক্সটা আছে এটা সহজে বের করা যায়। তাহলে আমি যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই, খেয়াল করো, অ্যাডজয়েন্ট অফ এ এটা বের করার জন্য আগে যেটা করতে হয়েছে, আমাকে অনেক জিনিসের ভ্যালু বের করতে হয়েছে শুরুতে, তারপরে এটাকে ট্রান্সপোজ করে টরে বের করা লাগছে। আমি চাচ্ছি একবারেই বের করে সেজন্য আমি যেটা করলাম, এই জায়গায় এই ব্যাপারগুলা অ্যাপ্লাই করলাম, যে প্রথমে পুরো ম্যাট্রিক্সটা লিখবো, তারপরে প্রথম দুইটা কলাম রিপিট হবে লাস্টে গিয়ে, তারপরে হচ্ছে প্রথম দুইটা র রিপিট হবে শেষের দিকে গিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে কি করতে হয়, প্রথম রো আর প্রথম কলাম বাদ দিয়ে দিতে হয়। এখন আমাদেরকে কি করতে হবে, হিসাব করতে হবে। হিসাব করে কার মান বের করবো, আমরা অ্যাডজয়েন্ট অফ এ যেটা আছে বা আমাদের যে অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে সেটার ভ্যালু বের করব। তো এটার ভ্যালু বলতে এখানে ভুক্তিগুলা বের করার জন্য আমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কলাম বরাবর হিসাব করব আর র বরাবর হচ্ছে রেজাল্ট বসাবো। কলাম বরাবর হিসাব করব এবং কি র বরাবর রেজাল্ট বসাবো। তাহলে দেখো কলাম বরাবর কিভাবে রেজাল্ট মানে হিসাব করতেছি। এটা হচ্ছে আমাদের একটা কলাম যেটা আমাদের এখনো ইউজ করতে পারবো আমরা, কারণ প্রথম কলামটা তো অলরেডি ইউজলেস, মানে কাট কেটে দিছি। তাহলে প্রথম কলাম আর ইউজ করা যাবে না, সেকেন্ড কলামটাকে আমরা ইউজ করতে পারবো। একই সাথে তার পাশে যে কলামটা সেটাও ইউজ করতে পারবো এবং বাকি দুইটাও ইউজ করতে পারবো। তো একসাথে আমরা সবগুলো ইউজ করবো না। দেখো আমি প্রথমত এই যে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় কলামের শুরুতেই যে উপাদানটা আছে সেটা হচ্ছে কত, 4। আর তারপরে তার সাথে আর যদি গুণ দেই, কার সাথে গুণ দিতে হবে, 4 এর সাথে 2, তাহলে 4 দুগুণে হয়ে যাবে 8। এবং এই যে গুণটা দিছি, আমি গুণ দেওয়ার সময় কি করতে হয়েছে, আমাকে প্রথম কলাম থেকে জাম্প করে দ্বিতীয় কলামের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয়েছে। অর্থাৎ প্রথম কলামের একটা ভুক্তির সাথে দ্বিতীয় কলামের একটা ভুক্তির সম্পর্ক তৈরি করা লাগছে। তাহলে এই জন্য আমি বলতেছি এখানে প্রথম লাইনের মিনিংটা আশা করি বুঝতে পেরেছো, যে কলাম বরাবর আমরা হিসাব করতেছি এখানে, আর রেজাল্ট যেটা বসাবো সেটা কিভাবে বসাবো, র বরাবর। তাহলে প্রথমে আমি একটা রেজাল্ট বসাই, 4 দুগুণে 8 ছিল, আর এই এই জায়গায় উল্টা গুণটাও দিতে হবে, যে গৌণ অক্ষ বরাবর 0 × 0। তাহলে 8 থেকে 0 বাদ দিলে থাকবে কি, শুধু 8। এবং এই রেজাল্ট আমি এখানে বসাইলাম। প্রথমটা দেখে হয়তো বুঝতে পারবা না, আরো কয়েকটা রেজাল্ট বসাইলেই বোঝা যাবে। ওকে, এবার আসো পরেরটাতে। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যেটা করলাম, 4 × 2 দিয়ে 8 বানাইলাম, তারপরে হচ্ছে তোমার 4 × 2 দিয়ে 8 বানাইলাম, তারপর হচ্ছে 0 × 0 থাকলো। ওকে, এরপরে খেয়াল করো, 0 × -1 মানে কত হয়ে যাবে, 0। আর 3 × 2 মানে কত হবে, 3 × 2 মানে হচ্ছে 6। কিন্তু ওই যে যখনই আমরা গৌণ অক্ষ বরাবর গুণ দেই তখন কি হয়, সেখানে চিহ্নটা নেগেটিভ হয়ে যায়। সো 0 - 6, টোটাল রেজাল্ট কত আসবে, -6। আমি যখন গুণ দিছি তখন দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামে গুণ দিছি, অর্থাৎ কলাম বরাবর আমরা হিসাব করতেছি। হিসাব করে যে রেজাল্টটা পাইছি সেটা কত, এখানে -6। সেই -6 এখানে র বরাবর নিয়ে বসাবো। আমি চাইলে কিন্তু এইটার নিচে বসাইতে পারতাম, কিন্তু নিয়ম কি, যে আমার র বরাবর রেজাল্টটা বসাইতে হবে। এবার আসলে লাস্টেরটাতে, সেটা হচ্ছে 3 এর সাথে 0 গুণ হবে,
3 × 0 মানে শুধু 0। আবার 4 × -1 মানে হচ্ছে -4, কিন্তু এই যে গৌণ অক্ষ বরাবর গুণ দেওয়ার কারণে সেটার -4 থাকবে না, সেটা হয়ে যাবে +4। তাহলে এই যে +4টাকে নিয়ে আমি পরের জায়গায় বসাবো এবং একই রোতে বসাইছি। তাহলে দেখো খুবই ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কলাম 2 আর এটা হচ্ছে কলাম 3। কলাম 2 আর কলাম 3 এর মধ্যে হিসাব করে আমি যত রেজাল্ট পাইছি সবগুলাকে কি করছি, 1 নাম্বার রতে নিয়ে বসাইছি, মানে র বরাবর রেজাল্টটাকে বসাইছি। এবার যেটা করতে হবে, 2 নাম্বার রো আর 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম নিয়ে কাজ করতে হবে। তো 2 আর 3 নিয়ে যদি কাজ করি, 0 এর সাথে -2 গুণ করলে 0 হয়ে যাবে। আর 5 × 2 মানে হচ্ছে মানে 10, কিন্তু সূত্রের মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে কি -10। তাহলে এটাকে শুরুতে এখানে লিখবো। তারপরে খেয়াল করো, 2 × 2 মানে 4, 4 থেকে -1 × -2 মানে হয়ে যাবে কত, +2। আবার সূত্রে একটা মাইনাস আছে, তাহলে এটা -2 থেকে যাবে, তাহলে 4 থেকে 2 বাদ গেলে থাকবে কত, শুধু 2। এরপরে খেয়াল করো, -1 × 5 মানে -5, -5 থেকে 0 বাদ দিলে থাকবে কত, শুধু -5। লাস্টলি যেটা হচ্ছে 5 × 0 মানে 0, আর 4 × 2 মানে হচ্ছে -8 হওয়ার কথা ছিল এখানে, যেহেতু সামনে মাইনাস আছে, -8 হওয়ার কথা ছিল, কিন্তু সূত্রের মাইনাসের কারণে সেটা হয়ে যাবে কত, +8। তাছাড়া -2 × 3 মানে -6, -6 থেকে 0 বাদ দিলে থাকবে -6। লাস্টলি 2 × 4 মানে 8, 3 × 5 হচ্ছে 15, তো 8 থেকে 15 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে -7। তার মানে আমাদের এই জায়গাটাতে যে রেজাল্ট আসতেছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে 8 - 6 4 -10 2 5 -5, এবং যেটা আছে 8 - 6 -7। সো এই যে ভ্যালুটা আমরা এখানে বের করছি, এটা কি আমাদের আগেরটার সাথে মিলে কিনা খেয়াল করো তো। এখানে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স ছিল কি, যে এইটাই আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, মানে 1/a এর পরে গুণ আকারে যেটা আছে এটাই আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে এটাকে খেয়াল করো, ভ্যালুগুলা কি ছিল, 8 - 6 4, এখানে আমাদের সেম রেজাল্ট আসছে। তারপরে লেখা আছে -10 2 -5, এখানেও সেম রেজাল্ট আসতেছে। তারপরে আছে 8 - 6 -7, এখানেও কি সেম রেজাল্ট আসতেছে। তার মানে আমরা চাইলে এত কষ্ট না করে একসাথে করে জিনিসটা সহজে বের করে ফেলতে পারি। আর যখনই অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলতে পারবো, বাকি কাজটা তো ইজি। আমরা যেটা জানি যে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু লেখা যায় ডিরেক্ট 1/a, আর তার সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই ইকুয়েশনের মধ্যে নিয়ে আমরা যদি মানগুলো বসাই দেই, তাহলে হচ্ছে এখান থেকে বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমি এখানে দুইটা এক্সাম্পল রেখেছি বা হোমওয়ার্ক রেখেছি, এই দুইটা কমপ্লিট করার চেষ্টা করবে এবং আমাকে দেখাবে যে আমি দেখে দিব হয়েছে কিনা। দুইটাই হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স। এই দুইটার কি করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো ধাপগুলা কি, প্রথম ধাপে চেক করবা যে এটার নির্ণায়কের ভ্যালু 0 কিনা। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, সবগুলা সহগুণক বের করে ফেলতে হবে। আর তৃতীয় ধাপে যেটা করতে হবে, সহগুণকের যে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি করবা সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে, যেটাকে আমরা আগেই বলে আসছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই দুটো আশা করি পারবা, যেহেতু আগের গুলো আমি অলরেডি ভালো করে বুঝাইছি, এটাও পারার কথা। লাস্ট এই চ্যাপ্টারে একদম শেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্রেমারের রুল। ক্রেমার কি করছে, একটা নীতি এখানে দিয়েছে। সেই নীতিটা হচ্ছে এরকম, যে একঘাতী সরল সমীকরণ জোট সমাধানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একঘাতী মানে কি, যাদের পাওয়ার হচ্ছে 1। সরল সমীকরণ, যেমন তুমি 19-এ পড়ে আসছো, এরকম ধরো a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। এইটা একটা একঘাতী সরল সমীকরণ। তার কারণটা হচ্ছে এখানে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, মানে চলক যেগুলো আছে সেই চলকগুলোর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি এটা একটা একঘাতী সমীকরণ। এরকম আরো একটা একঘাতী সমীকরণ যদি আনি, a2x প্লাস b2y প্লাস কি c2 সমান সমান 0। সো এই দুটা যদি সলভ করি, আমরা সলভ করি, তাহলে অবশ্যই এখান থেকে এক্স এবং ওয়াই এর কিছু ভ্যালু পাবো। ঠিক আছে, এখান থেকে আসলে সলভ করার মাধ্যমে কার ভ্যালু বের করা হয়, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করা হয়। সো এক্স এবং ওয়াই এর যেহেতু ভ্যালু বের করা হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি সমীকরণ জোট সমাধান। আর এই যে আমি যে এক্স এর ভ্যালু বের করতে গেছিলাম, সেখানে আমি যেটা করতেছি, একটার সাথে আরেকটা যোগ করতেছি অথবা বিয়োগ করতেছি, মানে অপনয়ন পদ্ধতিতে কাজ করতেছি। কিন্তু আমাদেরকে যদি বলে ক্রেমারের রুল অনুসারে তোমাকে এটা সলভ করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে নির্ণায়কের সাহায্য নিতে হবে। আবারও বলি, খেয়াল করো, এই ধরনের সমীকরণ কিন্তু আমরা 9-10-এ বা ক্লাস 8-এও ছিল, এগুলো সমাধান করে আসছি, এক্স এর ভ্যালু বের করে আসছি। কিন্তু এখন যেটা হইতেছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু তো অবশ্যই বের করব, কিন্তু সেটা কার সাহায্য নিয়ে বের করব, নির্ণায়কের সাহায্য বা ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে বের করব। তো এটা কিভাবে করে, সেজন্য আমরা শুরুতে যেটা করব, আমরা শুরুতেই হচ্ছে একটা এক্সাম্পল দেখে ফেলবো, উদাহরণ সলভ করলেই বুঝে যাবা যে আসলে এটা কিভাবে কাজ করে। দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 2 = 0, এবং আরেকটা হচ্ছে x + 2y - 3 = 0। এই দুইটা সমীকরণকে আমরা কার সাহায্যে সমাধান করতে চাই, নির্ণায়কের সাহায্যে সমাধান করতে চাই। তাহলে কিভাবে করতে হয় খেয়াল করো।
এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা খেয়াল করো। প্রথম কাজ হচ্ছে তোমার ধ্রুবক পদ যদি ডান সাইডে কোনোটা থাকে সবগুলোকে বাম সাইডে নিয়ে আসা। সবগুলোকে কি করতে হবে? বাম সাইডে নিয়ে আসতে হবে। তো আমি যদি প্রশ্নটা আবার একটু লিখি, এখানে ছিল কি, আচ্ছা লিখার দরকার নেই, আবার আমি ডিরেক্ট হচ্ছে সলভে চলে যাই। তো দেখা যাবে এরকম যদি থাকে, ক্রেমারের রুল যদি অ্যাপ্লাই করতে বলে, তাহলে শুরুতেই তুমি একটা নির্ণায়ক তৈরি করবা। এই সমীকরণগুলো থেকে শুরুতেই কি করতে হবে? একটা নির্ণায়ক তৈরি করতে হবে। ঠিক আছে, এই সমীকরণগুলো থেকে শুরুতে একটা নির্ণায়ক তৈরি করতে হবে। তো নির্ণায়কটা হবে এরকম, নির্ণায়কটা হবে এরকম, খেয়াল করো। এটাকে আমরা সবসময় ডি নাম দিব, তুমি চাইলে অন্য কোনো নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। সো ডি যখন নাম দিব তখন এই নির্ণায়কটা কিভাবে তৈরি করতেছি ভালো করে বুঝো। এখান থেকে আমি এক্স এর সহগ নিব, এক্স এর সহগ কত আছে? 4। ওয়াই এর সহগ নিব, ওয়াই এর সহগ কত আছে? 3। সিমিলারলি নিচেরটার এক্স এর সহগ কত আছে? 1। ওয়াই এর সহগ কত আছে? 2। সো আমার কাছে এক্স এবং ওয়াই বা এরকম যদি আরো চলক থাকতো, ওয়াই না থেকে সাথে জেডও যদি থাকতো, সো আমার চলক যেগুলো থাকবে সেই চলকগুলোর হচ্ছে সহগ নিয়ে শুরুতে আমি একটা নির্ণায়ক তৈরি করব। আচ্ছা, নির্ণায়ক যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট নির্ণায়ক চিহ্নটা এখানে ইউজ করব। আবারও বলি, খেয়াল করো, আমাদের কাছে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কয়েকটা সমীকরণ দেওয়া থাকবে। তো সেই সমীকরণগুলো থেকে আমরা শুরুতেই একটা নির্ণায়ক তৈরি করব। এবং এই নির্ণায়কটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে কে? এই যে এক্স ওয়াই জেড যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর যে সহগ আছে সেগুলো। ঠিক আছে, সহগগুলো দিয়ে আমরা এখানে একটা নির্ণায়ক তৈরি করব। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, এক্স এর সহগ নিলাম 4, ওয়াই এর সহগ নিলাম 3। নিচের লাইনে যাওয়ার পরে এক্স এর সহগ হচ্ছে 1 এবং ওয়াই এর সহগ হচ্ছে কত? 2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে নির্ণায়কটা তৈরি করলাম তার ভ্যালু। এবার কি করি খেয়াল করো, এই যে ডি তৈরি করে রেখে দিতে হবে। এরপর এখানে চলক কয়টা আছে? টোটাল 2টা। তাহলে এখান থেকে নতুন করে আরো 2টা নির্ণায়ক তৈরি করতে হবে। একটার নাম দিব আমরা ডিএক্স এবং আরেকটার নাম দিব হচ্ছে ডিওয়াই। যদি এখানে জেড নামে কোনো চলক থাকতো তাহলে ডিজেড নামে আরো একটা পোর্শন তৈরি করতাম আমরা। তো যেহেতু এখানে দুইটাই আছে তাহলে ডিএক্স বের করবো শুরুতে। তো ডিএক্স মানে মনে রাখবা, যখনই এখানে এক্স চলে আসছে তখন এক্স এর যে সহগগুলো আছে সেগুলো এখানে আর বসবে না। এক্স এর সহগ কি কি ছিল? 4 ছিল উপরে আর নিচে ছিল 1, সেগুলো এখন আর বসবে না। সেই জায়গায় কে বসবে তাহলে? ওই যে ধ্রুবক পদ যেগুলো আছে, এখানে ধ্রুবক পদ হিসেবে আছে -2 আর কি আছে? -3। অবশ্যই খেয়াল রাখতে হবে ধ্রুবক পদগুলো সমীকরণের বাম পাশে আছে কিনা। ঠিক আছে, বাম পাশে নিয়ে তারপরে ভ্যালু বসাইতে হবে। তাহলে ডি এক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এক্স এর যে সহগগুলো থাকবে সেগুলো না বসিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ধ্রুবক পদগুলোকে বসাই দেব। আর ওয়াই এর যে সহগগুলো আছে সেগুলো তো আনচেঞ্জড, অপরিবর্তনীয় থাকবে, 3, 2। ঠিক আছে, এবার আসো ডি ওয়াই এ। তো নাম দেখে বুঝতে পারতেছো এখানে ওয়াই এর যে সহগগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? যে ওই জায়গাগুলোতে ধ্রুবক পদ চলে আসবে। আর এক্স এর সহগ কিন্তু আনচেঞ্জড থেকে যাবে। তাহলে এক্স এর সহগ কি কি ছিল? একটা ছিল 4 আর একটা ছিল 1। আর ওয়াই এর সহগ ছিল 3, 2, কিন্তু এখানে 3, 2 বসাবো না, আমরা এখানে ধ্রুবক পদ বসাবো। একটা হচ্ছে -2 আর একটা কত? -3। সো এই আমাদের শুরুর কাজ, যে শুরুতে ধ্রুবক পদ ছাড়া শুধুমাত্র চলকের সহগ নিয়ে একটা নির্ণায়ক বানাইতে হবে। সেকেন্ডলি যেটা করতে হবে, একটা চলকের নাম যদি দিয়ে দিই, ধরো ডিএক্স, এক্স চলকের নাম দিয়ে দিলাম, তাহলে তার তার যে পরিচয়টা ছিল বা এক্স এর যে সহগগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে সেখানে ধ্রুবক পদ বসাই দিব। আর বাকি জিনিসগুলো আগের মতোই থাকবে। একইভাবে ডিওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সহগগুলোকে চেঞ্জ করে আমরা অন্য কিছু বসাবো। অন্য কিছু বলতে এখানে আমরা ধ্রুবক পদকেই বসাবো। আর যেটা হবে যে বাকি জিনিসগুলো মানে এক্স এর যে সহগগুলো আছে সেগুলো আনচেঞ্জ থেকে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডি ডিএক্স ডিওয়াই। এবার কাজ হচ্ছে এই যে ডি ডিএক্স ডিওয়াই এই তিনজনেরই হচ্ছে ভ্যালু বের করা। তো শুরুতে আমি যদি ডিএক্স এর ভ্যালু বের করি, শুরুতে যদি আমি ডিএক্স এর ভ্যালু বের করি বা ডি এর ভ্যালু বের করি, ডির ভ্যালু কত হবে খেয়াল করো। 4 × 2 = 8 আর 3 × 3, তাহলে 8 থেকে 3 বাদ গেলে থাকবে কত? 5। সিমিলারলি আমি যদি ডিএক্স এর ভ্যালু বের করি, ডিএক্স ডিএক্স কত হবে দেখো, 2 × -2 মানে হয়ে যাবে -4। আর 3 × -3 মানে হয়ে যাবে -9। কিন্তু সূত্রের একটা মাইনাসের কারণে সেটা হয়ে যাবে +9। তাহলে 9 থেকে 2 × 4 বাদ দিলে থাকবে কত? 5। ঠিক আছে, 5 থাকবে বাকি। আচ্ছা, আমি আবার একটু চেক করে ফেলি যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা যে এই যে ভ্যালুগুলাকে আমরা ডান পাশে নিয়ে বসাবো, মানে এরকম রাখা যাবে না, ডান পাশে নিয়ে হচ্ছে বসাবো। তো ডান পাশে নিয়ে যদি বসাই তাহলে এই যে সমীকরণগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। 4x + 3y হবে 2। একইভাবে x + 2y হবে কত? 3। তার মানে এখানে চিহ্নগুলা থাকবে না, এই যে মাইনাস গুলা থাকবে না। শুধুমাত্র কি হবে? 2, 3 এরকম হবে, শুধুমাত্র 2, 3 হবে। ওকে, সো ডান পাশে নিয়ে বসাবো আর কি। তাহলে এখানে হবে 2, এই জায়গায় হবে কত? 3। একইভাবে এখানে হবে 2, এখানে হবে কি? 3। সো আমরা ডান পাশে নিয়ে বসে।
ওকে, এবার ভ্যালু যদি বের করি, খেয়াল করো প্রথমটার ভ্যালু ঠিকঠাক আছে, সেকেন্ডটাতে যেটা হবে একটা মাইনাস জাস্ট সামনে আসবে। কিভাবে খেয়াল করো, এখানে অলরেডি ছিল কি 2 × 2 মানে 4, আর এখানে আছে 3 × 3 মানে 9, তাহলে 9 যেটা আসবে 9, সেই 9 এর সামনে কিন্তু আবার কি থাকবে, 9 এর সামনে আবার মাইনাস থাকবে, কারণ সেটা আমরা গৌণ অক্ষ বরাবর গুণ দিচ্ছি। তাহলে যেটা হবে যে 2 × 2 মানে 4, 4 - 9 মানে হয়ে যাবে -5। লাস্টলি যেটা করবো, ডি ওয়াই এর ভ্যালু বের করবো। ডি ওয়াই এর ভ্যালু হবে 4 × 3 মানে 12, 12 থেকে 2 বাদ দিলে থাকবে কত, 10, 12 থেকে 2 বাদ দিলে থাকবে 10। তাহলে এরকম ভ্যালু আমরা পাবো এখানে। একটা হচ্ছে ডি এর ভ্যালু 5, ডি এক্স এর ভ্যালু হচ্ছে -5, আর ডি ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 10। এবার কাজ ইজি হয়ে গেছে, এবার যেটা করতে হবে এক্স এর মান বের করতে হবে। তো মনে রাখবা, এক্স এর ভ্যালু বের করার জন্য যেটা করতে হবে, ডি এক্স কে ডি দ্বারা ভাগ করতে হবে। ডি এক্স কে ডি দ্বারা ভাগ করতে হবে, তাহলে ডি এক্স এর ভ্যালু কত এখানে -5, সেটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট কত আসবে, 1। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম 1। একইভাবে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তাহলে ওয়াই এর ভ্যালু হবে ডি ওয়াই বাই ডি। তো ডি ওয়াই এর ভ্যালু কত, ডি ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, আর শুধু ডি এর ভ্যালু কত, 5। তাহলে 5/10, 10/5 মানে রেজাল্ট কত আসবে, 2। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে আমাদের এক্স কমা ওয়াই এটার ফলাফল আসবে, এক্স কমা ওয়াই এটার ফলাফল আসবে যেটা, সেটা হচ্ছে -1, হচ্ছে 2, -1, 2। এইটাই হচ্ছে ফাইনাল আনসার। আমাদের টার্গেট ছিল এই সমীকরণ দুইটা সমাধান করা, সমাধান করে এক্স ওয়াই এর মান বের করা। আমরা চাইলে ওই যে যোগ বিয়োগ করে অপনয়ন প্রতিস্থাপন এইভাবে করতে পারতাম, কিন্তু আমাদেরকে যেহেতু বলছে যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তাহলে আমাদেরকে ক্রেমারের রুল অ্যাপ্লাই করতে হবে। এবং সেই অনুসারে রেজাল্ট যেটা আসছে, এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু 2, তুমি যদি সেম জিনিসটা ডিরেক্ট যোগ বিয়োগ করে বের করতে, দেখতে যে একই ফলাফল আসে, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। আমরা চলে যাচ্ছি আরো একটা এক্সাম্পলে। এটা বুঝলে মোটামুটি তোমার ক্রেমারের রুল আর কোনো ঝামেলাই হবে না। পরীক্ষাতে যেগুলো আসে এই যে 2 চলকের বা 3 চলকের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কখনোই আসবে না। তাহলে আমরা 3 চলকের যেটা আছে এটা একটু দেখি। এক্স আছে একটা চলক, ওয়াই আছে, জেড আছে। তো 3 চলকের ক্ষেত্রেও সেম ব্যাপার, শুরুতেই যেটা করতে হবে আমাদের ডি বের করতে হবে, ডি। তো ডি মানে কি, ডি মানে হচ্ছে যে আমাদের শুধুমাত্র চলকের যে সহগগুলো থাকবে সেই সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে কি কি চলক আছে, এক্স ওয়াই জেড, এবং তাদের সহগ কি আছে, শুরুতে আছে কত, 2, 1, তারপরে হবে কত, -2, তারপরে কত হবে 3, 2, এবং হচ্ছে +2, তারপরে থাকবে 5, 4, এবং তার সাথে থাকবে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। একই সাথে ডিএক্স বের করতে হবে। তো ডিএক্স মানে কি, আগের মতোই কনসেপ্ট, যে এক্স এর যে জায়গাটা আছে ওই জায়গাটাতে ধ্রুবক পদ চলে আসবে। এবং ধ্রুবক পদগুলোকে আমরা কিভাবে নিব, ডান পাশে নিয়ে, সমীকরণের ডান পাশে অলরেডি যেহেতু আছে, এটা চেঞ্জ করা লাগবে না। তাহলে ডিএক্স এর ক্ষেত্রে এক্স এর জায়গায় 2, 3, 5 বসবে না, না বসে কত বসবে, 10, 1, 4 এটা বসবে। আর ওয়াই এর যে সহগগুলা সেগুলা থাকবে আগের মতো, জেড এর সহগগুলাও আগের মতো থাকবে। আচ্ছা, এরপরে আসো ডিওয়াই। তো ডিওয়াই এর ক্ষেত্রে যদি আমরা ভ্যালু বের করি, ডিওয়াই এর ক্ষেত্রে, ডিওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর যে সহগগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে শুরুর যেটা আছে এক্স এর সহগ সেটা আনচেঞ্জ থাকবে, 2, 3, 5 এটা থেকে যাবে। আর ওয়াই এর সহগগুলো এখন কি হয়ে যাবে, ধ্রুবক পদ দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে 10, 1, এবং হচ্ছে 4। তাছাড়া জেড এর যে সহগগুলো সেগুলোও থেকে যাবে, -2, 2, এবং হচ্ছে 3। লাস্টলি যেটা আছে ডিজেড। সো ডিজেড এর ক্ষেত্রে যেটা হবে, ডিজেড এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে জেড এর যে সহগগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে ধ্রুবক পদ চলে আসবে। তাহলে এখানে বলতে পারি আমরা এক্স এর সহগ যেটা আছে এটা আগের মতোই থাকবে, 2, 3, 5। ওয়াই এর সহগ যেটা আছে এটাও আগের মতো থাকবে, 1, 2, 4। আর জেড এর সহগের জায়গায় চলে আসবে এখন 10, 1, 4, 10, 1, 4 এটা চলে আসবে। এবং এই চারটা নির্ণায়ক বের করার পরে কি করা লাগতো, চারটা নির্ণায়কের যে ভ্যালু আছে সেটা বের করা লাগতো। তো এটা আমরা যদি হাতে কলমে করতে চাই এখানে অনেক বেশি সময় লাগতে পারে, সেজন্য আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। সো আমাদের এই ক্যালকুলেটরটাতে আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে প্রথমে শুধু ডির ভ্যালুটা বের করতে চাই। তো শুধু ডির ভ্যালু বের করার জন্য হয়েছে শুরুতেই মোডটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মোড চেঞ্জ করে আমরা নিয়ে দিব হচ্ছে ম্যাট্রিক্সে। তারপরে বলতেছে কোন ঘরে ইনপুট দিতে চাই, অবশ্যই আমরা ম্যাট এতে দিব, এবং এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ডি, শুধু ডি যে নির্ণায়কটা আছে তার ভ্যালু 2, 1, -2, 3, 2, 2, এবং হচ্ছে 5, 4, 3। এটার যদি নির্ণায়কের ভ্যালু যদি বের করি, ভ্যালু বা ডিটারমিনেন্টের ভ্যালু, সেটা বের করার জন্য এই যে ডিটারমিনেন্টে যাইতে হবে। কার ডিটারমিনেন্ট বের করতে চাই আমরা, সেটা হচ্ছে ম্যাট এর ডিটারমিনেন্ট বের করতে চাই। তাহলে রেজাল্ট আসবে কত, -7, অর্থাৎ ডির ভ্যালু চলে আসতেছে -7।
আচ্ছা, এবার যেটা করতে হবে ডিএক্স বের করতে হবে, ডিএক্স বা ডিএক্স এর নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। সো ডিএক্স এর সাথে আমাদের শুধু ডি এর একটা মোটামুটি মিল আছে, শুধু একটা কলাম হচ্ছে ভিন্ন। তো আমরা যেটা করতে পারি, আগেরটাকে চাইলে এডিট করতে পারি। এই যে শিফট দিয়ে 4 এ ক্লিক করে আমরা ধরো ম্যাট এ তে গেলাম। আচ্ছা, ডাইমেনশন থেকে বলা যায় 1 এ গেলাম এবং 3/3 তে গেলাম। ওকে, সো এখান থেকে আমাদের ভ্যালুগুলো আবার একটু রিচেক করে নেই। আমাদের প্রথম যে ব্যাপারটা ছিল, প্রথম কলাম যেটা ছিল সেটা আর আগের মতো নাই, এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে 10 1 4 চলে আসছে। তাহলে এখানে আমি 10 1 4 বসাই দেবো। তো দেখো বাকি জিনিসগুলো কিন্তু এক ঠিকঠাক আছে, যে 10 1 -2, তারপর আছে 1 2 2, এরপর আছে 4 4 3। ওকে, এবার যেটা করব, এটার ভ্যালু বের করতে চাই। সো এটার ভ্যালু বের করার জন্য এই যে শিফট যাব, 4 এ যাব, ডিটারমিনেন্টে যাব, তারপরে আবার শিফট 4 এবং হচ্ছে ম্যাট এ তে যাব। তাহলে এটার রেজাল্ট আসতেছে হচ্ছে -7, মানে ডিএক্স এর ভ্যালু চলে আসবে -7। ওকে, এবার আসো ডিওয়াই এ। ডিওয়াই এর ক্ষেত্রে ওয়াই অক্ষের যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে। তাহলে এটা চেঞ্জ হইলে কি থাকতেছে খেয়াল করো। আমি আবার একটু এডিট করে নিচ্ছি, এটা ম্যাট আমরা ধরে নিলাম ম্যাট এর কে আবার একটু এডিট করে নিচ্ছি 3/3। ওকে, তো এখানে ভ্যালু কি কি ছিল খেয়াল করো। 2 -2 10 মাইনাস, এরকম ছিল যে 2 10 -2 3 1 2 এবং হচ্ছে 5 4 3। এটার আমরা ভ্যালু বের করতে চাই। সো আগের মতোই কনসেপ্ট। তারপরে হচ্ছে এখান থেকে আবার শিফটে ক্লিক করে 4 এ যেতে হবে, ম্যাট এ আনতে হবে এবং এটার ভ্যালু আসতেছে -14। এটার ভ্যালু আসতেছে কত, -14। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিজেড। তো ডিজেড এর ক্ষেত্রে আমরা আবার ভ্যালুগুলো এডিট করে নিচ্ছি। ওকে, এটার ভ্যালু হচ্ছে 2 1 10 3 2 1 এবং হচ্ছে 5 4 4। তাহলে এটা নির্ণায়কের ভ্যালু যদি বের করি, সেটা হচ্ছে 7 এ যাব, দেন হচ্ছে আবার 4 এ এসে 3 তে যাব। এটার ভ্যালু আসতেছে 21, শুধু 21। ওকে, আমাদের ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। আমরা অলরেডি দেখেছি যে এক্স মানে হচ্ছে ডিএক্স বাই ডি, এক্স মানে হচ্ছে ডিএক্স বাই ডি। ডিএক্স এর ভ্যালু কত এখানে? -7। ডিএক্স এর ভ্যালু হচ্ছে -7। আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে -7। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে এক্স এর ভ্যালু কত, 1। এক্স এর ভ্যালু এখান থেকে 1 চলে আসতেছে। একইভাবে আমরা ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তো ওয়াই এর ক্ষেত্রে হবে কি, ডিওয়াই বাই ডি। ওয়াই এর ক্ষেত্রে হবে ডিওয়াই বাই ডি। ডিওয়াই এর ভ্যালু কত আসতেছে? -14। আর ডি এর ভ্যালু কত? -7। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসবে? 2। এখান থেকে রেজাল্ট আসবে 2। লাস্টলি যেটা আছে জেড এর ভ্যালু, তো জেড মানে যেটা জানি আমরা ডিজেড বাই ডি। জেড মানে হচ্ছে ডিজেড বাই ডি। ডিজেড এর ভ্যালু কত? ডিজেড এর ভ্যালু হচ্ছে 21। আর ডি এর ভ্যালু হচ্ছে -7। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে কত? -3। সো এটা যদি আমরা সলভ করি তাহলে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটার ভ্যালু চলে আসতেছে যথাক্রমে 1 2 এবং -3। 1 2 এবং কি -3। সো আশা করি বুঝে গেছো যে আমরা নর্মালি যদি এটাকে সলভ করতাম তাও এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু বের করতে পারতাম। আর তাছাড়া আমরা নির্ণায়কের সাহায্যে মানে ক্রেমারের রুল দিয়ে করে কি করছি, সেম রেজাল্টই পাইছি এখানে, 1 2 আর হচ্ছে কি আমাদের -3। সো এই ছিল আমাদের মোটামুটি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যাবতীয় পড়ালেখা। আমি প্রথম থেকে আবার একটু রিভিউ করে দিচ্ছি আমরা এখানে কি কি পড়েছি আজকে। এবং এই স্লাইডটা বা আজকের ক্লাসটা হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি। এখানে শুরুতেই আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স পড়েছিলাম যেখানে নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যায়। তারপরে পড়েছিলাম অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটার ভ্যালু 0 হয় না। তারপরে দেখেছিলাম যে যদি ভ্যালু 0 না হয় তাহলে আমরা তার কি করতে পারি, বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি এবং ক্রেমার তার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আর যেটা হয়েছে যে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা টার্মের সাথে পরিচিত হইতে হয়েছে, সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে আমরা কি করি, এই যে ইনভার্সের যে ফর্মুলাটা আছে সেটার মধ্যে বসিয়ে দিই, এ ইনভার্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/a অ্যাডজয়েন্ট অফ এ। এখান থেকে আমরা জাস্ট কি করি, 1/a এর জায়গায় এ এর নির্ণায়কের ভ্যালু বসাই দিই এবং অ্যাডজয়েন্ট অফ এর যে ম্যাট্রিক্সটা আছে সেটা এনে এখানে বসাই দিই। এবং আমরা ডিটেলসে দেখেছি যে কিভাবে হচ্ছে আমাদের এই যে অ্যাডজয়েন্ট অফ এটা বের করতে হয়।
তারপরে আমরা এমসিকিউ যদি আসে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিভাবে সহজে সলভ করা যায় সেটাও দেখে ফেললাম এখান থেকে। যেটা আমরা পরের লাইনে গিয়ে যেটাকে আর একটু সেটা করতে পারতাম, আর একটু হচ্ছে কমপ্লিট করতে পারতাম। 1/18 + 3, 18 + 3 মানে কি, এখানে হয়ে যাবে 21, 1/21। আর তার সাথে হচ্ছে থাকবে কত, 9 1 -3 2। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট ছিল। ঠিক আছে, সো এখান থেকে আমরা এই ব্যাপারটা দেখলাম যে যদি কোনো একটা আমাদের 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকে কখনো, এবং সেইটার নির্ণায়কের ভ্যালু যদি বের করতে দেয়, আমরা চাইলে যেটা করতে পারি শর্টকাটে করে ফেলতে পারি। তারপরে যেটা দেখেছিলাম যে 3x3 ম্যাট্রিক্স রিটেনে আসলে কিভাবে করতে হয় বড় করে, এবং শর্টকাট টাইম না থাকলে কিভাবে শর্টকাটে করতে হয় সেটাও দেখে ফেললাম এখান থেকে। এখানে আমরা একটা ডায়াগ্রামের মতো একটা সিস্টেম ব্যবহার করেছি, যেটাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। এটা চাইলে মনে রাখতে পারো, এটাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। এবং এই জায়গাটাতে কি করেছি, শুরুতে হচ্ছে দুটা কলাম রিপিট করেছি এবং তারপরে দুটা রো রিপিট করেছি। করার পরে এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা সহজে নির্ণয় করে ফেলছি। এবং এই জায়গাটায় এই রুলটা মনে রাখা খুবই ম্যান্ডেটরি। এটা না মনে রাখলে হচ্ছে হিসাব মিলানোটা টাফ হয়ে যাবে। এই যে কলাম বরাবর হিসাব করব এবং র বরাবর রেজাল্ট বসাবো, এটা মনে রাখতেই হবে। তারপরে আমরা কয়েকটা হোমওয়ার্ক এখানে দিয়ে রেখেছিলাম এবং ক্রেমারের রুলটা দেখেছি। তো ক্রেমারের রুল থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে XYZ এরকম আননোন যে চলকগুলো আছে তাদের মান নির্ণয় করে থাকি। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে আমরা সমীকরণের ডান পাশে বসাবো। আর তারপরে তো অবশ্যই ডিএক্স ডিওয়াই ডিজেড যতগুলো চলক থাকবে সেটার রেসপেক্টে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড বের করবো এবং ফাইনালি XYZ এর মানটা বের হয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা ছিল আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের লাস্ট ক্লাস। সবগুলো ম্যাথ বইয়ের এই অনুসারে সলভ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।